হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, হাইড্রোডাইনামিক্সের এই যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি সর্বশেষ 2019 সালে এসেছিল। তো 2021-এ আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা প্রশ্নটি একবার দেখে নেই। নির্দিষ্ট বৃত্তাকার সীমানা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এর অভ্যন্তরে এবং প্লাস মাইনাস হাফ এ কমা 0 বিন্দুতে স্থাপিত সমশক্তির একটি উৎস এবং একটি বিপরীত উৎস বিদ্যমান। তো এখানে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এখানে একটি উৎস রয়েছে এবং একটি বিপরীত উৎস রয়েছে। দেখাতে হবে শ্রুতরেখা নিম্নরূপে প্রদত্ত হয়, অর্থাৎ এখানে যে মানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে একটি ধ্রুবক। এটা আপনাকে প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা লিখব সীমানাহীন অবস্থায় হাফ এ কমা 0 বিন্দুতে একটি এম শক্তির উৎস। এখানে ভালো করে প্রশ্নটা লক্ষ্য করেন, এখানে প্লাস মাইনাস হাফ এ রয়েছে। তো হাফ একে ধরবো আমরা উৎস এবং মাইনাস হাফ একে ধরবো আমরা বিপরীত উৎস। যেহেতু দুটি মান রয়েছে তার মানে একটা হচ্ছে উৎস এবং একটা হচ্ছে বিপরীত উৎস। তো সীমানাহীন অবস্থায় হাফ এ 0 বিন্দুতে একটি এম শক্তির উৎস এবং মাইনাস হাফ এ কমা 0 বিন্দুতে একটি এম শক্তির, এম কিন্তু এম শক্তির একটি বিপরীত উৎস জন্য জটিল বিভব প্রদত্ত হয়। এই প্রশ্নটি চ্যাপ্টার 3 এর যে ম্যাথগুলো আমরা করেছিলাম সেই ম্যাথের মধ্যেই এটি, আসলে খুব একটা পার্থক্য এখানে নেই। তো আমরা বেগ বিভব বা জটিল বেগ বিভবটাকে কীভাবে লিখব? প্রথমে আমরা এফ জেড লিখব, তারপর মাইনাস এম, এটি হচ্ছে উৎসের জন্য, তারপর দেব লন, তারপর জেড দিয়ে এখানে যে মানটি দেখতে পাচ্ছেন এই যে হাফ এ, এই হাফ এ মানে a/2টাকে আমরা লিখব। এটা যেহেতু বিপরীত উৎস তাই এখানে আগে থেকে একটি মাইনাস ছিল এবং বিপরীত উৎস থাকার কারণে আরও একটি মাইনাস, অর্থাৎ সূত্র অনুযায়ী একটি মাইনাস এবং বিপরীত উৎসের জন্য হচ্ছে একটি মাইনাস, দুটি মাইনাসে এখানে হয়ে গেল প্লাস। তো এম লন এটির মতো জেড মাইনাস মাইনাস হাফ, অর্থাৎ জেড থেকে প্রথমত দেখেন এখানে জেড থেকে আমরা এই অংশটাকে বিয়োগ করেছি, এখন জেড থেকে এই অংশটাকে বিয়োগ করতে হবে। এখানে আগে থেকে একটি মাইনাস রয়েছে তাই এটি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এটি আগের চ্যাপ্টারের থেকে এটি পার্থক্য হালকা কিছু জায়গায় রয়েছে, যেমন এখানে এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফ জেড ছিল, এই লাইন থেকে আপনি এফ পার জেডও কিন্তু লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। দেখেন এখানে কোনো পরিবর্তন হয়নি, এখানে যা রয়েছে ঠিক সেভাবে লিখেছি। এখানে আমরা প্রথমে এফ জেড লিখেছি এবং এখানে আমরা লিখেছি জাট এফ বার জেড। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে প্রশ্নটি ছিল, আমরা প্রশ্নটি একবার দেখে নেই। এখানে প্রশ্নটা লক্ষ্য করেন ভালো করে, আমরা প্রশ্নটা আরও একবার দেখে নেই। নির্দিষ্ট বৃত্তাকার সীমানা জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার। তো আমরা দেখেন এখানে এফ জেডের একটি মান আমরা যা ছিল আগে সেটি কিন্তু এখানে এফ জেডের মান রয়েছে এবং পরবর্তীতে আপনাকে এফ প্রাইম এ স্কোয়ার বাই জেড এর মান বের করতে হবে। এখন বিষয় হচ্ছে এ স্কোয়ার বাই জেড এর মানটা আপনি বুঝবেন কীভাবে? এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে যে বৃত্তাকার যে সীমানাটি রয়েছে এখানে এ হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধটা হচ্ছে এ, তাহলে এখানে যখন আপনি এফ প্রাইম কত এর মান বের করবেন, অর্থাৎ এফ প্রাইম দিয়ে আপনি লিখবেন ডান দিকে যে মানটি রয়েছে অর্থাৎ এ স্কোয়ার এবং নিচে হবে জেড অর্থাৎ একটি জটিল সংখ্যা। অর্থাৎ এই মানটা বের না করলে, অর্থাৎ এ স্কোয়ার বাই জেড এর মান যদি আপনি বের না করেন তাহলে এই প্রমাণটি মিলাতে পারবেন না। আমি আবারও বলছি, আমাদের যে বৃত্ত সমীকরণ ছিল, বৃত্তের সমীকরণটি হচ্ছে আপনাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তাকার সীমানা। তো এই মানের নিচে আপনাকে জেড দিতে হবে অর্থাৎ এ স্কোয়ার বাই জেড। সো এখানে দেখেন এফ বার এ স্কোয়ার বাই জেড এর মান বের করা হয়েছে। এখন যদি আমরা এই দুটিকে কম্পেয়ার করি তাহলে লক্ষ্য করেন এখানে জেড বলতে হচ্ছে এ স্কোয়ার বাই জেড, তাই এখানে প্রতিটি জেড এর জায়গায় জাস্ট আমরা এ স্কোয়ার বাই জেড বসিয়ে দেবো। দেখেন শুধু জেডের জায়গায় এ স্কোয়ার বাই জেড, এখানে জেডের জায়গায় এ স্কোয়ার বাই জেড, আর কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এখন সীমানা অন্তর্ভুক্ত করায় উহার অন্তস্থ বিন্দুসমূহ জটিল বিভব বৃত্ত উপপাদ্য অনুসারে প্রদত্ত হয়। তো এখানে আপনাদের আরও একটি বিষয় মাথার মধ্যে আসতে হবে যে এখানে বৃত্ত উপপাদ্য প্রয়োগ করতে হবে, সেই বিষয়টি এবার আমরা বুঝলাম কিভাবে। তো এখানে খুব ভালো করে লক্ষ্য করেন আমাদের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি আমরা একটু লক্ষ্য করি ভালো করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট বৃত্তাকার সীমানা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তার মানে এখানে নির্দিষ্ট একটি বৃত্তাকার সীমানা দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট মিনস আপনাকে এখানে বৃত্ত উপপাদ্য অবশ্যই প্রয়োগ করতে হবে। তো এটি হচ্ছে আপনার বৃত্ত উপপাদ্যের সূত্র, আমরা বৃত্ত উপপাদ্যের উপপাদ্যটিও খুব শীঘ্রই আপলোড করে দেব। তো এটি হচ্ছে আপনার বৃত্ত উপপাদ্যের সূত্র, জাস্ট আমরা লিখে দিলাম। তারপরে আপনার এফ জেডের যে মানটি ছিল এবং এফ প্রাইম এই যে এ স্কোয়ার বাই জেডের যে ভ্যালুটি ছিল দুটিকে আপনাকে যোগ করে দিতে হবে।
তো লক্ষ্য করেন এখানে আমরা সামনে এফ জেডের মান কিন্তু এখানে বের করেছিলাম। এফ জেডের এই যে ভ্যালুটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এফ জেডের ভ্যালু। এই এফ জেডের থেকে আপনি এফ প্রাইম জেরো বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই যে ভ্যালুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফ প্রাইম স্কোয়ার বাই জেডের ভ্যালু। এই দুইটাকে আমরা যোগ করে দিব। একটু ভালো করে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে মান, এই মান, এই মান, এই মান, প্রত্যেকটার মধ্যে কিন্তু এম কমন রয়েছে। তাই প্রথমতেই আমরা এখান থেকে এমটাকে কমন নিয়ে নিব। তো বাম দিকে ডব্লিউ ছিল, ডব্লিউ আমরা লিখে দিলাম। এটা একটু স্ক্রিনটা একটু সাইডে নিয়ে আসি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তারপরে এখানে সবগুলা মান থেকে আমরা জাস্ট এমটাকে কমন নিয়ে এসেছি, আর এখানে কোনো কাজ করা হয়নি। এখানে দেখেন জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, জাস্ট বসিয়ে দিয়েছি। এখানেও জেড এর মান বসিয়ে দিয়েছি। এখানে দেখেন, এখানে খুব ভালো করে একটা মজার জিনিস লক্ষ্য করেন। এখানে রয়েছে লন স্কোয়ার বাই জেড। এখান থেকে কিন্তু দেখেন, এখান থেকে এই যে লক্ষ্য করেন এখানে ভালো করে বিষয়টা আপনাদের দেখেন এখানে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে, এখানে পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লন স্কোয়ার বাই জেড এ বাই টু, এই দুটো থেকে আপনি টু জেড লসাগু নিতে পারেন। দেখেন এখান থেকে আমরা টু জেড লসাগু নিতে পারি। টু জেড যদি লসাগু নেই তাহলে উপরে থাকবে আপনার টু স্কোয়ার প্লাস এ জেড। এখান থেকে আপনি আবার এ কমন নিতে পারেন, তাহলে এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হবে টু এ প্লাস জেড ডিভাইডেড বাই টু জেড। এখান থেকে এই অংশটাকে সামনে লেখা হয়েছে দেখেন, লন এ বাই টু জেড ইন্টু টু এ প্লাস জেড, অর্থাৎ এই অংশটাকে জাস্ট দুই ভাগে লেখা হয়েছে। একটা হচ্ছে এ বাই টু জেড ইন্টু টু এ বাই টু এ প্লাস জেড। আমরা এটা লিখতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। এটির ক্ষেত্রে এখানে একই প্রক্রিয়া ইউজ করা হয়েছে। তারপরে এখানে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম লন এখানে আসলে ব্র্যাকেট নেই, এটা আসলে আমার একটু ভুল হয়েছিল। এখানে দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ থেকে আপনি টু কমন নেবেন, তাহলে এখানে চলে আসবে টু এক্স প্লাস টু আই ওয়াই প্লাস এ। তারপরে এখানেও একই বিষয়, এখান থেকে আপনি দেখেন এই ব্র্যাকেটের ভেতর থেকে আপনি টু কমন নিতে পারেন, তাহলে টু এক্স প্লাস টু আই ওয়াই মাইনাস এ। এখানে মজার বিষয় হচ্ছে, এখানে চাইলে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, এখানে চাইলে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন। এটি দেওয়ার কারণ হচ্ছে লন এ বি, এটাও লন এ বি, তাহলে লন এ বি সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি। এখানে দেখেন আমি একটু অংশ আপনাদের বেশি লিখে দিচ্ছি, আসলে অঙ্কের মধ্যে এটা আমি লিখি নেই। লন এ বি সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি। তারপর এখানে দেখেন মাইনাস মাইনাস, এটাও কিন্তু লন এ বি, অর্থাৎ লন এ প্লাস লন বি, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে হয়ে যাবে লন টু এ মাইনাস জেড। দেখেন এই পদ এবং এই পদ কিন্তু কাটা যাবে, তাই এখানে আমি সরাসরি এই মানটাকে কেটে দিব। অর্থাৎ পরের লাইনে দেখেন, এখানে দেখেন এই অংশটা এখানে লেখা হয়নি, অর্থাৎ লন এ বাই জেড ইন্টু টু এ প্লাস জেড ছিল। এখান থেকে দেখেন এ বাই জেডটা আমি বাদ দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি দুইটা লাইন থেকে ক্যালকুলেশন করে আমি একসাথে এটি বাদ দিয়ে দিয়েছি। তারপর দেখেন এখানে রয়েছে এম লন, এই উপরের সম্পূর্ণ অংশটাকে আমরা এ ধরবো এবং নিচেরটাকে আমরা বি ধরবো, তাহলে লন এ বাই বি সমান হচ্ছে লন এ মাইনাস লন বি। যেমন আপনার সূত্র হচ্ছে লন এ বাই বি ইকুয়াল টু হচ্ছে লন এ মাইনাস লন বি। শুধু এখানে সূত্রটা প্রয়োগ করা হয়েছে, অতিরিক্ত আর কিছু প্রয়োগ করা হয়নি। তো আপনারা দেখে নেন, আমাদের সামনে ছিল ওমেগা, এবং ওমেগা সমান সবসময় আপনি পাই প্লাস আই সেই বসাতে পারেন। এখানে এটা হচ্ছে আপনার বেগ বিভব এবং এটা হচ্ছে স্রোত ফাংশন, তো আপনাকে কিন্তু স্রোত ফাংশনটাই বের করতে হবে। তো এম লন এ মাইনাস লন বি, তারপরে এখানে একটি মাইনাস ছিল, তাহলে লন এ মাইনাস লন বি, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস মান সেটা প্লাস হয়ে গিয়েছে। প্লাস যা ছিল তা আমরা বসিয়ে দিলাম। এখন দেখেন লন টু আপনি কেটে দিতে পারেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে যদি লন এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে যখন আপনি বেগ বিভব বের করবেন তখন এটির সূত্র হয়ে যাবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ এখানে আই এর যে সহগটি থাকবে সেটি হবে উপরে এবং বাস্তব অংশটি হবে নিচে। তো এখানে লক্ষ্য করেন, এখানে টু এক্স প্লাস এটা হচ্ছে বাস্তব অংশ এবং এখানে টু আই ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ। তো যখন আপনি এখান থেকে এই বেগ বিভবটাকে তুলে নেবেন, অর্থাৎ শুধু স্রোত ফাংশন বের করবেন, তখন আমাদের সূত্রটা হচ্ছে টেন ইনভার্স টু ওয়াই, অর্থাৎ আই এর যে সহগ টু ওয়াই ডিভাইডেড বাই টু এক্স প্লাস এ মাইনাস লন, এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে এটির সূত্র কিন্তু আপনার যে টু ওয়াই ডিভাইডেড বাই টু এক্স মাইনাস এ। একই প্রক্রিয়ায় এটির সূত্র প্রয়োগ করা হয়েছে, একই প্রক্রিয়ায় এই সূত্রটা কিন্তু প্রয়োগ করা হয়েছে।
এখন এখানে যে কাজটি করা হয়েছে, এখন লক্ষ্য করুন এই সম্পূর্ণ অংশটাকে আমরা এ চিন্তা করব এবং এই সম্পূর্ণ অংশটাকে আমরা বি চিন্তা করব। তাহলে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি, তো আপনাদের আমি সূত্রটা লিখে দিচ্ছি। তো টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি, এর সূত্রটা হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। আমরা যখন উচ্চ মাধ্যমিকে যখন হায়ার ম্যাথ পড়েছিলাম সেখানে কিন্তু এই সূত্রটি আমরা শিখেছিলাম। তো এখানে জাস্ট এই সূত্রটি প্রয়োগ করা হবে। আমি সূত্রটি সাইডে রেখে রেখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো প্রথমে হচ্ছে টেন ইনভার্স, এই হচ্ছে এ, দেখেন সূত্রের প্রথমে হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস বি, অর্থাৎ টেন ইনভার্স এই এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। এই দুইটি থেকেও আপনি সেম প্রক্রিয়ার সূত্র প্রয়োগ করবেন, টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। তো এখানেও একই প্রক্রিয়া হবে। এখানেও কিন্তু এখানে মাইনাস ছিল, কিন্তু এখানে ওয়াই এর সামনে মাইনাস থাকার কারণে সেটি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। তারপরে শুধু ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশনগুলো আশা করি আপনারা নিজে বুঝতে পারবেন। এখানে প্রথমত লসাগু নেওয়া হয়েছে, তারপর কাটাকুটি করা হয়েছে, উপরে নিচে একই প্রক্রিয়া করা হয়েছে। এখানে অতিরিক্ত টোটালি কোনো কাজ কিন্তু এখানে করা হয়নি। তো কাটাকুটি করার পরে আপনার ঠিক এভাবে একটি মান চলে আসবে। এতটুকু পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন দেখেন, ভালো করে লক্ষ্য করেন, আবার দেখেন টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি। আগের সূত্রটি ছিল টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি মাইনাস, এবং এখন হচ্ছে প্লাস। আগে ছিল মাইনাস, এখন কিন্তু প্লাস। প্লাস যখন হবে তখন এখানে যদি প্লাস হয় তাহলে এখানে হবে প্লাস এবং এখানে হবে মাইনাস। অর্থাৎ সূত্র যদি প্লাসের হয় তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, এবং সূত্র যদি মাইনাসের হয় তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। তারপরে এখানে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে যে কাজটি করা হয়েছে, সূত্র প্রয়োগ করার আগে এখানে আরও একটি কাজ করা হয়েছে। এখানে লক্ষ্য করেন, এই যে 4x² প্লাস 4y² থেকে আপনি 4 কমন নিতে পারেন। এখানে 4s² এবং এই দুটি থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে x² প্লাস y² হয়ে গেছে। তো আমরা জানি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। তাহলে এই জটিল সংখ্যার পরম মান অর্থাৎ মডুলাস অফ জেড সমান হচ্ছে x² প্লাস y²। এটা কিন্তু সূত্র আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি। এখন যদি এটাকে আমরা বর্গ করে দেই, রুট ওভার x² প্লাস y²। এখন যদি আপনি এটাকে বর্গ করে দেন তাহলে এটা হয়ে যাবে z² ইকুয়াল টু x² প্লাস y²। তো এখানে আমরা জেড না বসিয়ে এখানে আমরা আর বসাবো, কারণ হচ্ছে এই মানটি নেওয়ার পরে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া ছিল যে x² প্লাস y² ইকুয়াল টু r²। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল, তাই x² প্লাস y² জায়গায় আমরা r² বসিয়ে দিব, এটির জায়গায় আমরা r² বসিয়ে দেব। দেখেন আমি নিচে লিখে দিয়েছি x² প্লাস y² ইকুয়াল টু হচ্ছে r²। এখন আপনি সূত্র প্রয়োগ করবেন। দেখেন টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি সমান হচ্ছে টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। তারপরে এখান থেকে আপনি লসাগু নেবেন, এই দুটি লসাগু যাবে, নিচেও এই দুটি লসাগু যাবে। তারপর দেখেন এই অংশ এবং এই অংশ কিন্তু কাটা যাবে, উল্টানোর পরে আমি ডাইরেক্ট কেটে ফেলেছি। এখানে যোগ বিয়োগ করার পরে আপনার ঠিক এভাবে একটি লাইন চলে আসবে। এখন এখানে দেখেন, এখানে রয়েছে 4r² মাইনাস s², এখানে রয়েছে 4s² মাইনাস r² প্লাস 16s² y²। তো এখানে আপনি যে কাজটি করবেন যে এখানে এই দুটি থেকে আপনাকে 4 কমন নিতে হবে। এই কারণে আপনার যে প্রমাণটি রয়েছে সেই প্রমাণটি মিলানোর জন্য এই 4টাকে আপনাকে অবশ্যই কমন নিতে হবে। যদি আপনি এই 4 কমন না নেন তাহলে কিন্তু আপনি প্রমাণ মেলাতে পারবেন না। তো আমরা 4টাকে কমন নিয়ে নেব, তাহলে এখানে হয়ে যাবে r² এবং এখানে হয়ে যাবে s²/4, কারণ এখানে কিন্তু 4 আগে ছিল না এবং এটি যা ছিল তাই, এবং এখানে যা রয়েছে তাই নেওয়া হয়েছে। তারপরে এখানে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে এই দুটি থেকে কমন নেওয়া হয়েছে 4ay। দেখেন এই দুটি কিন্তু আপনার কমন যায়, এই দুটি পদ থেকে আপনি 4ay কমন নিতে পারেন। এই r² সামনে লেখা হয়েছে এবং এই অংশটাকে পেছনে লেখা হয়েছে, অর্থাৎ এই লাইনে শুধুমাত্র উপরে কমন নেওয়া হয়েছে 4ay। আপনারা যদি চান এই সম্পূর্ণ অংশ থেকে আপনি একসাথে 20 কমন নিতে পারেন। এখন দেখেন এখানে 4 রয়েছে, এখানে কিন্তু 16, এই সবগুলো মূল কিন্তু একটি পদ এবং এই হচ্ছে একটি পদ। এই দুটি পদ থেকে আপনি 4 কমন নিতে পারেন, নিয়ে এই 4 সাথে কেটে দিবেন। তাহলে এখানে থাকবে আপনার ay ইন্টু 5r² মাইনাস 5s² এবং নিচে এই 4 এবং এখানে এই 4 কাটা যাবে এবং এখানে থাকবে 4s² y² এবং এই অংশ সম্পূর্ণটাই কিন্তু থাকবে। এখন বিষয় হচ্ছে যে এই দুটো থেকে আপনি 5 কমন নিয়ে বাইরে নিয়ে আসবেন।
তখন আপনার লাইন এভাবে চলে আসবে। এখন আমরা জানি যে শ্রুতরেখার সমীকরণ হচ্ছে যে শ্রুতরেখাকে আমরা সাই দ্বারা প্রকাশ করি, সাই সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই সম্পূর্ণ ভ্যালু সমান হচ্ছে কনস্ট্যান্ট। দেখেন এখানে লেখা হয়েছে যে এই সম্পূর্ণ ভ্যালু সমান হচ্ছে কনস্ট্যান্ট। এখন এখানে দেখেন 5 এটা আমরা জানি সবসময় কনস্ট্যান্ট, তাই এই 5a m tan ইনভার্সকে আর গুণন করে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি, তখন সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট। অর্থাৎ কনস্ট্যান্টের সাথে যে কোনো কনস্ট্যান্টের যোগ বিয়োগ গুণ বা কনস্ট্যান্টই হয়। আপনি এখানে কনস্ট্যান্টের পরিবর্তে সি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে যে কাজটি করা হয়েছে এটাকে উল্টানো হয়েছে, অর্থাৎ এটি উল্টানো হয়েছে এই কারণে যাতে আমরা প্রমাণটা মিলাতে পারি, কারণ প্রমাণের উপরে কিন্তু এই মান রয়েছে। তো এটাকে উপরে নিয়ে এনেছি এবং এই অংশটাকে আমরা নিচে নিয়ে এসেছি, এবং এই কনস্ট্যান্টকে আমরা লিখতে পারি 1/কনস্ট্যান্টকে আমরা ল্যামডা ধরে নিলাম। এই ল্যামডা ধরার কারণ হচ্ছে আমাদের প্রমাণের মধ্যে কিন্তু একটি ল্যামডা রয়েছে। এর পরের লাইনে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, উপরে যা ছিল সব আমরা প্রথমত বসিয়ে দিব, এবং এখানে ল্যামডা ওয়াই এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তখন এটাকে জাস্ট আর গুণ করে আমরা এখানে মানটা বসিয়ে দেব। এখানে আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, তাহলে এই মাইনাসটা গেল কোথায়? এই মাইনাসও কিন্তু কনস্ট্যান্ট, সো আপনি মাইনাসটাকেও বাদ দিয়ে প্লাস লিখতে পারেন প্রমাণ মেলানোর সুবিধার্থে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব। ধন্যবাদ।